হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি, তারপর ছুটি পাবে। পিচ্চি আহিত মুখ ভার করে টেবিলে দুহাত ভাঁজ রেখে বসে রইল। চৈতি তীক্ষ্ণ চোখে খেয়াল করে চটপট প্রতিটা খাতায় হোমওয়ার্ক দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় আহিতের মা মিথিলা। তিনি হাতে কিছু শুকনো নাস্তা এনে চৈতির সামনে রাখলো। খাওয়ার জন্য অনুরোধ করায় চৈতি মিষ্টি হেসে হাতের ঘড়িতে সময় দেখে নেয়। তাড়াহুড়ো কণ্ঠে নম্রভাবে বলল, আপু, আজ আমি খেতে পারবো না, প্লিজ কালকে যখন আসবো অবশ্যই খাবো। তা কি করে হয় চৈতি, তুমি হালকা কিছু খাও। খুবই ভদ্রতার সহিত বললেন মিথিলা। চৈতি মুগ্ধ হয়ে গেল। সে বিস্কুটের এক কামড় খেয়ে টিউশনে মন দেয়। শ্রাবণের দেওয়া টিউশন শুরু করেছে আজ প্রায় মাসখানেক হয়ে গেছে। এই কয়েকদিনের মিথিলার আচার ব্যবহারে মুগ্ধ না হয়ে পারেনি চৈতি। মেয়েটি হোমওয়ার্ক শেষ করে উঠে দাঁড়ালো। আহিতের গালে আদর করে বিদায় জানিয়ে বেরিয়ে আসে। ভার্সিটিতে স্নিগ্ধা, জিনিয়া, হিমু এবং শ্রাবণকে ছাড়া যেন জমেই না। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল, তবুও চৈতি টের পেল না। পাবে কিভাবে? সব যে ভালোভাবেই কাটছে। চৈতি এতদিনের সমস্ত ঘটনা ভাবতে ভাবতে রিকশায় উঠল। কাছের ফুচকার দোকানের উদ্দেশ্যে রওনা হলো। মেয়েটির কল্পনায় সব বন্ধুরা ভর করলেও আরেকটি অদ্ভুত মানবও জায়গা করে নিল। সেই নির্দিষ্ট বটগাছের নিচে বাইকে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে নাচিয়ে বসে থাকা যুবকটিকে মনে পড়ল তার। ত্রিধার চটফটে স্বভাবের জন্য চৈতিও তাদের সাথে মিশতে শুরু করেছে। এই কয়েকদিনে তারাও যেন ওদের বন্ধু হয়ে গেছে। অর্পণ যখন রসিকতার সুরে বলে, এই চুমকি, আবারও খাবি কি আমার শক্ত হাতের মিষ্টি থাপড়? চৈতির কঠিন জবাব দিতে হয় না। তার আগে খেপা বাঘিনীর মতো তেড়ে যায় স্নিগ্ধা। পায়ে পা মিলিয়ে ঝগড়া করাটা যেন নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে স্নিগ্ধার। ভার্সিটিতে এসে এই সুযোগ খুঁজতে থাকে অর্পণের সাথে কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে চাপার জোর বাড়িয়ে হারিয়ে দেওয়া যায়। কিন্তু অর্পণ কি কাঁচা খেলোয়াড়? সে সব জায়গায় তুড়ি মেরে স্নিগ্ধার জিদ, রাগ এবং ক্ষোভকে দমিয়ে দেয়। এসব যেন বিনোদনের জায়গা করে নিয়েছে সকলের কাছে। সবাই তাদের ঝগড়া দারুণভাবে এনজয় করে। রিক্সা মামার তিরিক্ষি মেজাজের ডাকে চৈতির হুঁশ ফিরল। রিক্সা থেকে নেমে নিজের অজান্তেই হেসে উঠল। ভাড়া মিটিয়ে ফুচকা খাওয়ার মাঝে চোখ পড়ল দূরে কিছু ছেলেদের সাথে বসে থাকা অর্পণের দিকে। চৈতি ভ্রু কিঞ্চিত করে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে বুঝল এটা সত্যিই অর্পণ। তৎক্ষণাৎ মনে পড়ল কিছুদিন আগের ঘটনা। টিউশন শেষে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় চৈতি কিছুটা ভীত হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। সেই মুহূর্তে অর্পণ ঝড়ের বেগে বাইক নিয়ে এদিক দিয়ে যায়। চৈতি এক নজর সামনে তাকে আবারও ফোনে দৃষ্টি রাখল। মেয়েটা সেভাবে পাত্তা না দেওয়ায় বুঝতেই পারেনি কখন আবার সেই বাইকটা ফিরে এসেছে। প্রচন্ড স্পিডে এসে একদম চৈতির পায়ের নিকট থামে। ঘটনার আকস্মিকতায় মেয়েটা আটকে ওঠে। ভয়ানক ভয়ে মৃদু চিৎকার করে পিছিয়ে চোখ বন্ধ করে নেয়। অনুভব করে তার দেহ অতিরিক্ত ভয়ে কাঁপছে। হাত কম্পিত হওয়ার মাঝে পুরুষালী কণ্ঠ কানে পৌঁছে যায়। এই চুমকি, ভর সন্ধ্যায় এই খারাপ এলাকায় একা একা কি করছো? প্রেমিক টেমিক জুটে ফেলেছো নাকি? তার জন্য অপেক্ষা করছো? মনে রেখো, এই এলাকায় এক পিস ভদ্র শান্তশিষ্ট অমায়িক ছেলে শুধু আমি, শুধুমাত্র আমি, বাকি সবাই খারাপ বখাটে। চৈতি তড়িৎ করে চোখ খুলে সামনে অর্পণের ফ্যাকাশে ক্লান্ত মুখশ্রী দেখে ভয়ে পালিয়ে যায়। উল্টো খেপে গিয়ে তিরিক্ষি মেজাজে চেঁচিয়ে ওঠে, আপনি এখানে কি করছেন? আমাকে অ্যাক্সিডেন্ট করার প্ল্যান করছেন নাকি? আর একটু হলেই জানটাই বেরিয়ে যেত। বলেই চৈতি দাঁতে দাঁত শক্ত করে ফোঁসফোঁস করছে। অর্পণ বাঁকা চোখে থমথমে মুখে মেয়েটাকে পরখ করে বলল, কোথায় যাচ্ছ তুমি? চৈতি তার কথায় উত্তর না দিয়ে হেঁটে সামনে চলে যায়। আশেপাশে রিক্সা খুঁজে ব্যর্থ হয়ে অসহায় মুখে খানিকটা দূরে দাঁড়িয়ে রইল। অর্পণকে সম্পূর্ণ উপেক্ষা করে যেন ভীষণ মজা পেয়েছে। মনে মনে হাসলো চৈতি। অর্পণ ধারালো চোখে চৈতির কপালের ঘাম, হাতের তালু অনবরত ঘষা, মাঝে মাঝে ওড়না চেপে ধরা, দীর্ঘশ্বাস ছাড়া সবই তীক্ষ্ণ চোখে খেয়াল করলো। মেয়েটি যতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সেও বাইকে বসে চৈতিকে দেখতে থাকে। এই শহরে কেন জানি একা মেয়েটাকে রেখে চলে যেতে তার মন সায় দিল না। চৈতি কয়েকবার কঠিন হয়ে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে যান, মনে হয় জরুরি কাজ আছে আপনার। অর্পণ হেসে চুপ করেছিল। চৈতির মনে ভয় থাকলেও অর্পণকে দেখে তার সাহস হচ্ছে। সে জুতা দিয়ে মাটি খুঁড়িয়ে মুখ ভার করে রইল। বেশ কিছুক্ষণ পর বাঁকা হেসে অর্পণ কাউকে কল করে রিক্সা আনতে বলে। মিনিট পাঁচেক পর তুষির সে রিক্সা থেকে নেমে যায়। চৈতির সামনে দাঁড়িয়ে তাকে চলে যেতে বলে। চৈতি চটপট রিক্সায় উঠে একবার পেছনে তাকায়। অর্পণ তখনও একই ভঙ্গিতে বসা। রিক্সা চলতে শুরু করলো। মেয়েটি মৃদু হেসে জোর গলায় বলল, ধন্যবাদ অর্পণ শেখ। তৎক্ষণাৎ অর্পণের গম্ভীর মুখে আচমকা হাসি ফুটে ওঠে। তুষি নিয়ে চলে যায় নিজ কাজে। চৈতি নিজের ভাবনায় নিজেই বিস্মিত হলো। অবাকের চরম মাত্রায় পৌঁছে ধিক্কার জানালো তার মনকে। কত শত সুন্দর স্মৃতি থাকলে এই স্মৃতি কেন বারবার মনে আসে? সে চমকে তাকালো সামনে, অথচ একটু আগে বসে থাকা অর্পণকে দেখতে পেল না। সাথে থাকা ছেলেপুলেও নেই। 3 মাস পরে স্নিগ্ধায় বাসা ছেড়ে চলে যাবে। তার মধ্যে 1 মাস পেরিয়ে গেছে। মেয়েটার মন ভীষণ খচখচ করে।
অর্ণবের সাথে যতটা সহজ সম্পর্ক গড়ে উঠেছে ততটাই জটিল সম্পর্ক অর্পণের সাথে। এই বাসায় স্নিগ্ধার মন শান্ত হয়ে যায়। নিয়ম করে ছাদে যাওয়াও এক প্রকার অভ্যাস হয়ে গেছে। চৈতি, শ্রাবণ এবং অর্পণের বন্ধুমহলের সঙ্গে বেশ মিষ্টি বন্ধন দৃঢ় হলেও এই অর্পণের সাথে হয়নি। 1 মাসের ভার্সিটি লাইফ দারুণ এনজয় করেছে। আজ স্নিগ্ধা মায়ের সাথে শপিং করে বাসায় ফিরল। দ্রুত খাওয়া দাওয়া করে মিষ্টিকে নিয়ে এক দৌড়ে চলে গেল অর্ণবের বাসায়। পায়েল শেখও স্নিগ্ধাকে বেশ পছন্দ করেন। তৃষ্ণার সাথেও ভীষণ ভাব জমেছে মিষ্টি এবং স্নিগ্ধার। স্নিগ্ধা বাসায় ঢুকে আশেপাশে একবার জহুরি দৃষ্টি বুলিয়ে নিল। কাউকে দেখতে না পেয়ে জোরপূর্বক হেসে পায়েল শেখকে বলল, আন্টি কাউকে দেখছি না যে, বাসায় কেউ নেই। মিষ্টি চট করে বুঝতে পারল ব্যাপারটা। এই কয়েকদিন নিজের বোনের অদ্ভুত কিছু লক্ষণ দেখেছে। ওই দিন দুষ্টুমি করে ছাদে অর্ণবের ছবি তোলা, সেই ছবি প্রতিদিন দেখে স্নিগ্ধা মিটিমিটি হাসে। সেই দৃশ্য হাতে নাতে ধরে ফেলেছে মিষ্টি। বোনের কাণ্ড কারখানায় না হেসে পারেনি। আজও স্নিগ্ধার উকিঝুঁকি অস্থিরতা দেখে মিষ্টি বোনের পিঠে খোঁচা দিয়ে মিটিমিটি হাসলো। পায়েল শেখ তাদের হালকা নাস্তা দিয়ে বলল, কার কথা বলছো? তৃষ্ণার কথা বলছিলাম আন্টি। ও কোথায়? ইতস্তত ভাবে বলে স্নিগ্ধা এলোমেলো দৃষ্টি ফেললো। পায়েল শেখ হেসে উঠে বলল, কোচিংয়ে ভর্তি হতে গিয়েছে অর্ণবের সাথে। ও আচ্ছা। বলে স্নিগ্ধা বিনয়ীভাবে সোফা থেকে উঠে দাঁড়ায়। পাশের ঘরে আর চোখে দেখে বিদায় জানালো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়ল 3টি ছেলেকে। সবাইকে স্নিগ্ধা চেনে। এরা আর কেউ নয়, অর্পণ, তুষিব এবং রনি। স্নিগ্ধা মুখ মুচড়ে তাকে পাশ কাটিয়ে উপরে ওঠার সময় বেশ রসালো কণ্ঠে শুনতে পেল কয়েকটি অসভ্য বাক্য। এসব কি শুনছি সুন্দরী? তুমি নাকি আমাকে ইমপ্রেস করতে না পেরে আমার ডুপ্লিকেট ওই বলরটাকে চুমু খাওয়ার প্ল্যান করছো? শুনলাম আজকাল সারাক্ষণ আমার বাসায় ঘাপটি মেরে থাকো, অর্ণবের সাথে হা হা হি হি করো। তাহলে সুন্দরী, আমার মতো অসহায় ছেলের সাথে কোমর বেঁধে ঝগড়া করার মানেটা কি? এই মুখে মধু টধু নেই? আমার সঙ্গে তো হা হা হি হি করতে পারো। আমি কি মাইন্ড করব? চুমু টুমু 2-1টা বন্ধু ভেবে দিতেই পারো, কোনো মাইন্ড করব না। তুষিব, রনি উচ্চস্বরে দুহাতে মুখ চেপে হেসে যাচ্ছে। মিষ্টি হাঁ হয়ে তাকিয়ে দেখছে এই অসভ্য লোককে। স্নিগ্ধা রাগান্বিত দৃষ্টি ফেলে হাত মুষ্টিবদ্ধ করলো। ডান হাত উঠিয়ে আঙ্গুল তুলে বলল, চুপ, একদম বাজে কথা নয়। গলা নিচে, একদম জিভ টেনে। কথা সম্পূর্ণ করার আগে অর্পণ ধমকে উঠল। 2 পা সামনে বাড়ি স্নিগ্ধার মুখোমুখি হয়ে বাঁকা হেসে বলল, আবারও ঝগড়া? আজ থেকে ঝগড়া করলে বুঝে নেব আমার জন্য তোমার হৃদয়ে অনেক প্রেম। নাকি সত্যি এই গায়ে পড়ে ঝগড়ার মধ্যে সীমাহীন প্রেম লুকিয়ে আছে? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ? ভালো টালো বেশি ফেলেনি তো? এই ভালো কথা, তোমার বান্ধবী চুমকি কলেজে আসছে না কেন? পুরো 1 দিন হয়ে গেল ভার্সিটি আসেনি। তাকে এখনই কল করে সাপ সাপ জানাও, কাল ভার্সিটি না আসলে ওর পড়াশোনা বন্ধ। ক্লাস থাকলেও আসবে, না থাকলেও আসবে, এটাই অর্ণবের আদেশ। চুমকিকে বাধ্য মেয়ের মতো ভার্সিটিতে দেখতে চাই। বলেই অর্পণ ভ্রু উপর নিচ করলো। স্নিগ্ধার এমনিতে রাগ আকাশ ছুঁয়েছে। এবার ছেলেটার মুখে চৈতির নাম শুনে কপালে 3 ভাঁজ ফুটে উঠল। জ্বলন্ত চোখে দাঁত চেপে হিসিয়ে বলল, অসভ্য। চৈতি কেন আপনার কথা শুনবে? একদম আমাদের ব্যাপারে নাক গলাতে আসবেন না। তাহলে কি ঠোঁট গলাবো? বলেই অর্পণ চোখ টিপ মারল। মিষ্টি খিলখিল করে হেসে বোনের হাত চেপে ধরে। তুষিবার রনি খুব কষ্টে আটকে রেখেছে তাদের হাসি। স্নিগ্ধা রাগে ক্ষোভে ফেটে পড়ে। তেরে গিয়ে শাসিয়ে কিছু বলতে উদ্ধৃত হতে পেছন থেকে একটা নমনীয় কণ্ঠ ভেসে আসে। সিঁড়ির মাঝখানে তোমরা জটলা পাকিয়ে কি করছো? এত বড় বাসার জায়গা পাওনি? স্নিগ্ধার তেজি রূপ থেমে পানির মতো ঠান্ডা হয়ে গেল। পেছনে ঘুরে নজর গেল তৃষ্ণা এবং অর্ণবের দিকে। অর্পণ হনহনিয়ে তার ভাইয়ের গা ঘেঁষে ফিসফিস করে বলল, এই তুই নাকি এই অভদ্র মেয়ের সাথে ইটিস পিটিস করছিস? দেখ ভাই, আমি কিন্তু মোটে তোদের এই ইটিস পিটিস রাজি নই। দুনিয়ায় এত এত সুন্দর মেয়ে থাকতে তুই কেন একেই পছন্দ করতে গেলি? এই অসভ্য মেয়েটাকে আমি কোশ্চিন কালেও ভাবি মানতে পারবো না। চরম অসভ্য একটা মেয়ে, সাবধান করছি। ওকে ছেড়ে দিন, হয়তো সমস্যা হবে। তাদের কথা কেউ শুনতে না পারলেও স্নিগ্ধা চট করে অনুমান করলো তাকে নিয়ে কথা হচ্ছে। সে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। অর্ণব নড়ে চড়ে গলা খাকড়ি দিয়ে এক পলক চোরা চোখে স্নিগ্ধার মুখশ্রী দেখে নেয়। এরপর অর্পণের থেকেও নিচু কণ্ঠে বলল, তোর কোথাও ভুল হচ্ছে। ওর সাথে আমার ওসবের মতো ব্যাপার নেই। দেখ অর্ণবের বাচ্চা, একদম পেঁচিয়ে কথা বলবি না। আমার ধারণা কখনো মিথ্যে হয় না। তুই প্রতিদিন ছাদে কেন যাস? ওই পেঁচি মুখীকে দেখতে মন উতলা হয়, তাই না? আগে তো দেখিনি ভোর সন্ধ্যায় নিয়ম করে ছাদে দিতে। বলেই অর্ণবের মাথায় গাঁটটি মারল। তার সাথে কথার জালে ফেসে যাচ্ছে বুঝতে পেরে অর্ণব সোজা হয়ে দাঁড়ায়। গায়ের শার্ট ঠিকঠাক করে তেজি কণ্ঠে বলল, 1 মুহূর্তে বেরিয়ে যা বাসা থেকে। সময় নষ্ট করলে জেলে পুরে দিব। বাল করবি আমার। বলেই অর্পণ ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখ মুচড়ে হনহনিয়ে চলে গেল নিচে। তার পেছনে পেছনে হাসতে হাসতে নামলো তুষিব এবং রনি।
স্নিগ্ধাকেও তৃষ্ণা একটু আগে জোর করে টেনে টুনে বাসার ভেতর নিয়ে গেছে, তাই মেয়েটি তাদের কথা শুনতে পায়নি। যদি শুনতে পেত তাহলে হয়তো কপালে দুঃখ ছিল দুই ভাইয়ের। অর্ণব দীর্ঘশ্বাস থেকে বাসায় ঢুকে পায়েল শেখের সাথে কথা বলল। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে দেখলো তিনজনের চঞ্চলতার কত কথা, কত গল্প। একে অপরের সাথে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে, মুখ থেকে হাসি সরছেই না। কিসের এত হাসি তাদের? হঠাৎ অর্ণবের চোখ আটকালো স্নিগ্ধার মুখে। মেয়েটার মন খোলা স্নিগ্ধ হাসি দেখে মৃদু হাসলো অর্ণব। দরজায় ঠেস মেরে দাঁড়িয়ে পায়ের উপর পা তুলে বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে তাকিয়ে রইল ওদের দিকে। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে পায়েল শেখ বিছানা ছাড়ে। জামিল শেখের জন্য ঝটপট সকালের নাস্তা বানিয়ে তৃষ্ণাকে ডেকে তুলে কলেজে যাওয়ার জন্য তাড়া দেয়। মেয়েটার সকাল 7:30টায় প্রাইভেট, পরীক্ষার সময়ও ঘনিয়ে এসেছে। তৃষ্ণা কাঁচা ঘুম ভেঙে চোখ মুখ কুচকে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলো। ততক্ষণে অর্ণবও উঠে পড়েছে। আর্মিতে জব করায় তার জীবনটা এক সঠিক নিয়মাবলীর মাঝে পেরিয়ে যাচ্ছে। পায়েল শেখ সবাইকে নাস্তা রেডি করে দিয়ে নিজেও বসলো। অর্পণের রুমের দিকে আর চোখে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, অর্ণব ওঠেনি? রাতে বাসায় ফিরেছে কয়টায়? অর্ণব হাতের পরোটা ছিঁড়ে হালকা সবজি নিয়ে মুখে পড়ল। খেতে খেতে বলল, রাত 12টার পরে। গেট খুলে দিয়েছে কে? তেজি কণ্ঠে গর্জে উঠে জামিল শেখের দিকে রাগান্বিত চোখে তাকালো। গলায় একরাশ তেজ মিশিয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলল, তুমি খুলে দিয়েছো? আর কতবার বলবো ছেলেকে একটু মানুষ বানাও? প্রশ্রয় পেতে পেতে মাথায় উঠেছে। আসলে দোষ তো আমার ছেলের নয়, তুমি আসল ক্রিমিনাল। আম্মু, এসব কথা পরে বলা যাবে। চুপচাপ শান্ত হয়ে খেতে বসো। নাস্তা করে অত্যন্ত নম্র স্বরে বলল অর্ণব। পায়েল শেখ তেতে উঠে অর্পণের দরজার পানে তাকিয়ে চিৎকার করে বলল, নবাবজাদা উঠবি না তুই? ঝাড়ু নিয়ে আসবো? কাজের লোক পেয়েছিস সবাই, সারাক্ষণ খাটিয়েই মারিস, এখন টেনশনে ফেলেও মারছিস, নিত্যদিন ঝুটঝামেলা পাকিয়ে আসিস। এত রাতে বাইরে কি কাজ থাকে তোর? এই তোর বাপ যতদিন মুখে কুলু পেটে রাখবে আমি তোকে মানুষ বানাতে পারবো না। বাদর হয়েছিস, সুন্দরবনের বাদর, বাদর বাপের বাদর ছেলে। জামিল শেখ বইয়ের কথা আর হজম করতে না পেরে খাওয়ার মাঝে কেসে উঠল। গলায় পরোটা আটকে যাওয়ায় ঘন ঘন শ্বাস ফেলল। পায়েল শেখ বিরক্ত হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। জামিল শেখ সম্পূর্ণ পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে লম্বা শ্বাস নিয়ে বলল, খাওয়ার সময় তোমার মুখ বন্ধ থাকে না? আমাকে হাইপার করে তুলো কেন? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে আসছিল। পায়েল শেখ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তিনি উচ্চস্বরে চেঁচিয়ে উঠতেই অর্ণব থামিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে ঘুমকাতুর মুখে হাজির হয় অর্পণ। এলোমেলো পা ফেলে ডাইনিং টেবিলের সামনে ঝুঁকে আড়াআড়িভাবে হাত ভাঁজ করে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটি ফুলে ফেপে উঠেছে। মাথার কাকের বাসার মতো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা মুখে। পায়েল শেখ টেবিলে বাম হাত ঠাস করে শব্দ করে উঠে দাঁড়ালো। অর্পণের চুলগুলো জোরে টেনে তিরিক্ষি মেজাজে বলল, গুন্ডা মাস্তান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? এসব বাউলের বাসা নিয়ে আমার সামনে আসবি না। এই মুহূর্তে অর্ণবের মতো চুলগুলো কেটে বাসায় ঢুকবি, নয়তো আজ থেকে তোর এই বাসা চিরদিনের জন্য নিষিদ্ধ। কাকের বাসা, হাতের ফিতে এসব নিয়ে আমার পরিপাটি বাসায় তোর জায়গা নেই। ভদ্রলোকের বাসায় ভদ্র ছেলে হয়ে থাকতে হবে। অর্ণব হাত মুছে মায়ের পাশে দাঁড়ালো। অর্পণকে ছাড়িয়ে পায়েল শেখকে ধরে শান্ত হয়ে বলল, কিন্তু অর্পণের মাথা এমনিতেই গরম ছিল। তার শখের চুলে হাত বাড়িয়েছে, আবার কি বলল? কেটে ফেলতে? কখনোই সম্ভব নয়। তার চুলকে তুচ্ছতাচ্ছিল্য করলো। কাকের বাসা বলে অপমান? এই চুলগুলোর পেছনে কত শ্রম, কত টাকা খরচ হয় তার ধারণা আছে? মুহূর্তে ছেলেটা রেগে গরম চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, চুল নিয়ে একটা কথা সহ্য করবো না। বাড়ি ছাড়া হব, তবু চুল ছাড়তে পারবো না। ওকে ফাইন, আমি এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু বলেই একটু থামলো অর্পণ। বাঁকা হেসে মায়ের নিকট একদম ঝুঁকে গা ঝাড়া দিয়ে দুষ্টুমির ছলে বলল, কিন্তু আমি গভীর রাতে বাসায় ফিরে আসবো, আমার বাসায়, আমার জন্য বরাদ্দকৃত রুমে। বাই আম্মু। সেকেন্ডের ব্যবধানে এক প্রকার দৌড়ে বাসা ত্যাগ করলো। অর্ণব হতাশার শ্বাস ফেলে কপাল চাপড়াচ্ছে। তবে পায়েল শেখের মাথায় ধপধপ করে আগুন জ্বলে ওঠে। সে অর্পণের পিছু পিছু তেড়ে গিয়ে বলল, শয়তানের বাচ্চা, বাসায় আয় একবার, হাড়গোড় ভেঙে হসপিটালে পাঠিয়ে দিব। তৃষ্ণা খিলখিল করে হেসে উঠল। জামিল শেখও ছেলের কাণ্ডে মৃদু হেসে রুমে চলে যায়, কিন্তু অর্ণব যেতে পারল না। পায়েল শেখের নিকট দাঁড়িয়ে সান্ত্বনা দিল, একদিন ঠিক অর্পণের বুদ্ধি হবে। এসবেও যখন পায়েল শেখ শান্ত হলেন না, তখন কি মনে করে অর্ণব তাকে নিচে নিয়ে গেল। কলিং বেল বাজায়। আয়েশা জামান স্নিগ্ধাকে উচ্চস্বরে ডাকলো, এই সকাল সকাল আবার কে আসলো? স্নিগ্ধা তখন ঘুম থেকে উঠেছে মাত্র। সে এলোমেলো চুল, গায়ের টি শার্ট পরা অবস্থায় বিছানার পাশ থেকে একটা পাতলা ওড়না নিয়ে দৌড়ে দরজা খুলল। তৎক্ষণাৎ সামনে পড়ল সুদর্শন যুবক
স্নিগ্ধা একটু নড়ে চড়ে মুখের সামনে চুলগুলো কানে গুজে বলল। আন্টি ভেতরে আসুন। পায়েল শেখ মুখ ফুলিয়ে ভেতরে প্রবেশ করলো, কিন্তু অর্ণব দরজা খোলার পর থেকে এই সামনের ভয়ানক নারীকে সদ্য ঘুম থেকে উঠা রূপে দেখে তার হৃদয় থমকে গেছে। আগের ন্যায়ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। মেয়েটার ঘুমন্ত কণ্ঠ, মুখশ্রী এলোমেলো চুলে এই প্রথম দেখায় তার গলা শুকিয়ে আসলো। হতভম্ব হতবিহবল চোখে আগাগোড়া পরক করে হঠাৎ চোখ পড়ল মেয়েটার উদাম গলায়। দম যেন বন্ধ হয়ে এলো তার। খাবার মতো দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। কি আশ্চর্য, কখন থেকে ডাকছি, কোনো জবাবই নেই। কারা নাকি আপনি? স্নিগ্ধার কণ্ঠে হুঁশ ফিরল অর্ণবের। তৎক্ষণাৎ সে নিজের কল্পনা মনে করে লজ্জা পেল। ছি, এতক্ষণ বুঝি এভাবেই বেহায়ার মতো তাকিয়ে দেখছিল। ছেলেটা মাথা নত করে এলোমেলো দৃষ্টি ফেললো, একটু নড়ে চড়ে নিজেকে স্বাভাবিক করে বলল, আজ নয়, অন্যদিন ভেতরে যাব। আসে। বলেই অর্ণব এক প্রকার পালিয়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। স্নিগ্ধা সেদিকেই তাকিয়ে রইল। সুদর্শন ছেলেটাকে দেখে লজ্জা লজ্জা মুখে কিঞ্চিত হাসলো। সুঠাম শক্তপোক্ত দেহটা লুকিয়েছিল টি শার্ট এবং ট্রাউজারে। ছেলেটার মুখটাও কেমন লাল হয়ে উঠেছিল ভেবেই হেসে ফেলল স্নিগ্ধা। ছেলেটা এত ভদ্র কেন? অর্পণের মতো অভদ্র হলেই পারত। আয়েশা জামানের ডাকে তৎক্ষণাৎ স্নিগ্ধা দরজা আটকে দিল। পায়েল শেখের সাথে অল্প কথা বলার সময় আয়েশা জামান বলল, অর্ণব এসেছিল। হ্যাঁ ছেলেটা ভীষণ ভালো। ভাবি, কি বলবো দুঃখের কথা। অর্পণ কেন যে উচ্ছৃঙ্খল বেয়াদব হলো, ছোটবেলা থেকেই অবাধ্য, একরোখা জেদি ছেলে ছিল। ভেবেছিলাম বড় হয়ে ভালো হবে, কিন্তু আমার ভাবনা মাটিতে কবর দিয়ে ও আরো অবাধ্য হয়ে উঠল। পায়েল শেখ আফসোসের শ্বাস ফেলে আটকে রাখা কান্না গিলে ফেলল। স্নিগ্ধা মুখ মুচড়ে ভেংচি কেটে বিড়বিড় করে, লাফাঙ্গা অর্পণ। আল্লাহ ভালো জানেন ওই শয়তান কার মতো হয়েছে। ওর পরিবারে কেউ তো অসভ্য নয়। ভদ্র পরিবারে অভদ্র হলো কি করে? যত সব। আন্টি কিভাবে সহ্য করে এই লাফাঙ্গাকে? আয়েশা জামান দীর্ঘশ্বাস ফেলল। পায়েল শেখকে ভরসা দিয়ে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। স্নিগ্ধা নাস্তা করে ভার্সিটি যা, মিষ্টিকে ডেকে তুল। স্নিগ্ধা মায়ের আদেশে হেলে দুলে হেঁটে রুমে চলে যায়। আয়েশা জামান গল্প জমিয়ে ফেলে পায়েল শেখের সাথে। কিছুদিন আগে যখন অর্পণদের বাসায় দাওয়াত ছিল, ওই দিন রাতে অর্ণবকে দেখে তিনি চমকে ওঠেন। স্নিগ্ধার দিকে তড়িৎ গতিতে তাকায়। মেয়েটার মুখে নেই কোনো অবাকের লেশ, বরং নির্বিকারভাবে মিষ্টিকে নিয়ে ঘুরে বেড়ালো তৃষ্ণার সাথে। আয়েশা জামানের মনে ঘুরপাক খেতে থাকে অনেক প্রশ্ন। এই বখাটে অভদ্র ছেলেটা এখানে কি করছে, তাও পায়েল শেখকে হাতে হাতে রান্নার কাজে সাহায্য করছে। আয়েশা জামানের মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়। তিনি আশেপাশে নজর বুলিয়ে পাথরের মতো বসে রইল। তার দুই মেয়েকে নিয়ে যার ভয়ে অন্য বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই ছেলেই এখন তার সামনে হেঁটে বেড়াচ্ছে। কিভাবে সম্ভব? তবে কি ছেলেটার বাসার কেউ? কিন্তু ওই দিন কার বেশভূষা একদম উল্টো। সেই চুল অভদ্র, তা কিছুই লক্ষ্য করা গেল না। পায়েল শেখের সাথেও কেমন ফ্রেন্ডলি হেসে হেসে কাজ করছে। বিনয়ী নম্র ভদ্র আচরণ যার সন্তর্পণে। আয়েশা জামান দ্বিধায় পড়ে যায়। তৎক্ষণাৎ অর্ণব একগাল হেসে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম আন্টি, আমি বাসার বড় ছেলে। আয়েশা জামানের আশ্চর্যের মাঝে এই কথাটুকু যেন ছিল আরেক দফা চমকানোর জন্য যথেষ্ট। তিনি তীক্ষ্ণ চোখে অর্ণবের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে সন্দিহান চোখে বলল, রাস্তায় গুন্ডামি করে বেড়াও, তুমি কি সেই ছেলে? অর্ণব প্রতি উত্তরে মিষ্টি করে হাসলো। পায়েল শেখকে গিয়ে বলতেই তিনি মুখে বিতৃষ্ণা অসন্তুষ্ট করে জানালো, অর্পণের যমজ অর্ণব। স্নিগ্ধা ও মাকে বুঝিয়ে বলেন। তিনি এসব শুনে যেন হতভম্ব হয়ে যায়। অবাকের চরম মাত্রায় পৌঁছে থমথমে মুখে বসে থাকে। খাওয়া দাওয়া শেষে অর্পণ যখন বাসায় ফিরল, আয়েশা জামান চমকে ওঠে। মনে পড়ে, এই তো সেই ছেলে। অর্পণ বাঁকা হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে রুমে চলে যায়। মেয়েটা কটমট করে তাকায় মায়ের নজর লুকিয়ে। সেই থেকে আয়েশা জামান অনেক ঘটনা শুনেছে পায়েল শেখের কাছে। ভার্সিটিতে ছাত্রছাত্রীদের তুমুল ব্যস্ততায় সময় যাচ্ছে। প্রিন্সিপালের নির্দেশ অনুযায়ী ফার্স্ট ইয়ারদের আর মাত্র 4 দিন পর নবীনবরণ অনুষ্ঠান। প্রতিটা ব্যাচই আশায় থাকে এই দিনটির জন্যে। নতুন জায়গা, নতুন ভার্সিটিকে তারা যেমন বরণ করে নিয়েছে, স্যাররাও তাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিবে। অনুষ্ঠান ঘনিয়ে আসায় ক্লাসে কেউ মন দিতে পারছে না। সবার মনে অস্থির উত্তেজনা কাজ করছে। মেয়েরা গ্রুপ ভাগ করে আলোচনা করছে কিভাবে সেজে আসা যায়। ছেলেরা প্ল্যান করছে নাচ গানের। এই মুহূর্তে কারো মনে পড়াশোনার ইচ্ছে নেই। অবাধ্য মনটা ছটফট করছে অনুষ্ঠানের জন্য। চৈতি, জিনি এবং শ্রাবণ ক্লাসে হইচই বাঁধিয়ে দিয়েছে কিভাবে ওই দিনটি উপভোগ করা যায়। ভার্সিটির প্রথম অনুষ্ঠানের কথা ভেবে উত্তেজনায় চৈতির পড়ায়ও মন বসছে না। স্নিগ্ধাকে নিয়ে প্ল্যান শুরু করবে চুটিয়ে। জিনিয়া ওদের মাথায় একটা কুবুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, তা বুঝতে পেরে চৈতি এবং স্নিগ্ধাকে পায়কে।
শ্রাবন্ত খুশিতে বাহবা দিচ্ছে জিনিয়াকে। একই শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়া অসাধারণ এক দৃশ্য। সবাই হাঁ করে তাকিয়ে শুধু ওদেরই দেখবে। অর্পণকে প্রিন্সিপাল দায়িত্ব দিয়েছে সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য। কোথায় প্যান্ডেল সাজানো হবে সেটাও বুঝিয়ে দিয়েছে। এই নিয়ে ছেলেটা ভীষণ ব্যস্ত। শিহাব হামিম কিছু ছেলেদের নিয়ে গানের প্র্যাকটিস করছে। ত্রিধা পৃথা প্রতি বছর ধামাকা কিছু করে, দুজনাই নাচে পটু। সেই বিষয়ে ক্লাসে বসে আলোচনা করছিল সবাই। অর্পণ বুদ্ধি দিচ্ছিল কিভাবে কোমর দুলিয়ে মেয়েদের মতো নাচা যায়। সমুদ্র তো শুনে রেগে মেগে বোম। অর্পণ নিজের চেয়ারে বসে অল্প কোমর নাচিয়েও দেখালো। সবাই তৎক্ষণাৎ উচ্চস্বরে ক্লাস কাঁপিয়ে হেসে ওঠে। ত্রিধা সমুদ্রের গায়ের উপর পড়ে জোরে জোরে হাসছে। তাদের আড্ডার মাঝে ক্লাসে গম্ভীর, রাগী এবং কঠোর রিয়াদ স্যার প্রবেশ করে। মুহূর্তে পুরো ক্লাস চুপ হয়ে যায়। ত্রিধাও হাসি যেন ফোঁস করে পালিয়ে গেছে। সে আর চোখে সামনের স্যারকে দেখে মাথা নত করে রাখলো। সবাই ভদ্রতার ন্যায় এই নীরবতা পালন করলেও অর্পণ চেয়ারে ঠাস মেরে বসে রইল। রিয়াদ স্যার চুপচাপ টপিক নিয়ে আলোচনা শুরু করে। ত্রিধা কেন জানি আগের মতো বেহায়াপনা করতে পারে না। ওই দিনের পর থেকে সে লক্ষ্য করেছে রিয়াদ স্যার সুযোগ পেলেই তাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখে। এমন কঠিন প্রশ্ন করে ত্রিধার দাঁত খুলে যায়। বেচারি বুঝতে পারে না কেন স্যার এমন করে, ইচ্ছে করে নাকি তার উপর বিরক্ত হয়ে। একবার অবশ্য পৃথা এবং শিহাব জানিয়েছে রিয়াদ স্যারও পড়ার সময় তোর দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসে। তাদের ধারণা স্যারও ত্রিধার প্রেমে পিছলে গেছে। এখন শুধু দুজনার পিছলে পিছলে বিয়ে করতে পারলেই হলো। ত্রিধা ওদের কথা শুনে নিজেও কনফিউজ। সারাক্ষণ স্যারের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। ক্লাসেই যা পড়ার ফাঁকে কথা হয়, এছাড়া এই বদমাস স্যারকে দেখাও যায় না। ত্রিধাও চান্স পায় না কথা বলার। যদি স্যার তাকে অন্য নজরে দেখে তাহলে বলে না কেন। ত্রিধা ফোঁস করে নিঃশ্বাস ফেললো। মলিন মুখে সামনে তাকে রিয়াদ স্যারের পড়ার স্টাইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এত সুন্দর করে কেউ পড়াতে জানে? মনে মনে ত্রিধার কষ্ট হলো। স্যার কেন তাকে পাত্তা দেয় না? মুখ ফুলিয়ে এক ধ্যানে স্যারকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। ওসব টপিক যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ রিয়াদ স্যার থেমে যায়। ভ্রু কিঞ্চিত করে এগিয়ে এলো। ত্রিধার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে সরু চোখে বলে ওঠে, এই মেয়ে দাঁড়াও। হকচকিয়ে উঠে ত্রিধা চটপট জানতে চায়, কেন? কি হয়েছে স্যার? কি করেছি? বিশ্বাস করুন, আমি আপনার দিকে অসভ্য নজরে তাকাইনি, উল্টাপাল্টা কল্পনাও করিনি। শুধু আপনার ওই ঠোঁট জোড়ার দিকে অজান্তেই চোখ যাচ্ছিল। ক্ষমা করবেন, তবে আমার মস্তিষ্ক এবং দৃষ্টি খারাপ করতে না চাইলে কাল থেকে আপনি মাস্ক পরে ক্লাসে আসবেন। বলেই নিজের কথায় হতবুদ্ধি হয়ে চোখ খিচে নিল সে। জিহবায় কামড় মেরে বোকা বোকা মুখে জোরপূর্বক হাসলো। পুরো ক্লাসরুম তখন গগন কাঁপুনি অট্টহাসিতে ফেটে পড়েছে। সমুদ্র শিহাব স্যারকে তোয়াক্কা না করে টেবিলে ঢলে শব্দ করে হেসে যাচ্ছে। অর্পণ বহু কষ্টে হাসি আটকাতে ব্যর্থ হলো। দাঁত বের করে হেসে ফেলল সেও। নিজের ছাত্রছাত্রীদের সামনে ওই অসভ্য মেয়ের জন্য চরম অস্বস্তিতে পড়ে গেল। মুহূর্তে রিয়াদ স্যারের রাগ যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। মেয়েটা বেয়াদব এটা জানতো, কিন্তু ভারী অসভ্য এটা তার জানার বাইরে ছিল। ভরা ক্লাসরুমে কিভাবে বেফাস কথা বলে ফেললো। এই মেয়ের জন্য ইদানিং ক্ষণে ক্ষণে লজ্জায় পড়তে হচ্ছে তাকে। আজও যেন নিজের ইমেজ নষ্ট হয়ে মাথা কাটা গেল। ঘন ঘন শ্বাস ফেলে ত্রিধার দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, এই মুহূর্তে বেরিয়ে যাও। ক্লাস থেকে যাচ্ছি, আপনার মন থেকে নয়। বিড়বিড় করে বলে মুখ ফুলিয়ে রাখলো। রিয়াদ স্যার দীর্ঘশ্বাস ফেলে কঠিন চোখে শাসিয়ে ধমকে উঠে, দাঁড়াও মেয়ে, আজ সম্পূর্ণ ক্লাস তুমি দাঁড়িয়ে থাকবে। বেয়াদবি পিটিয়ে সোজা করতে না পারলেও শাস্তি ভিন্ন রূপে দেখতে পাবে। ত্রিধা সেই যে মাথা নত করে আছে, আর লজ্জায় তার মাথা উঁচু করার শক্তি নেই। সে দাঁড়ালো না, বন্ধুদের দিকে ঠোঁট ফুলিয়ে অসহায় চোখে তাকালো। কিন্তু রিয়াদ স্যারের একের পর এক গর্জনে উপায় না পেয়ে দাঁড়াতেই হলো। বেচারি মুখটা কাদো কাদো করে ফট করে বলল, স্যার, আমি এখনও বাচ্চা নই। আপনি সঠিক বয়সে বিয়ে করলে আমি 2 বাচ্চার জননী হয়ে যেতাম। এটা আপনার জীবনের বড় ব্যর্থতা। আমাকে শাস্তি দিলেই সেই ব্যর্থতা পূরণ হবে না, বরং এখনও সময় থাকতে বিয়ে করে নিন। আমাকে আপনার বাচ্চার জননী হওয়ার সৌভাগ্য হতে দিন। তবু এভাবে সকলের সামনে আর দাঁড় করিয়ে রাখবেন না। লজ্জা শরম আছে বই কি। বলেই ক্ষোভে হাতের কলমটা স্যারের দিকে ছুঁড়ে মারল। রিয়াদ স্যার এ পর্যায়ে বিষম খায়। হঠাৎ কাশতে কাশতে তিনি লাল হয়ে গেল। পুরো মুখশ্রী হয়ে উঠল রক্তিমা। ত্রিধা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয়। বন্ধুরা সবাই মিটিমিটি হাসছে। রিয়াদ স্যার প্রথমে চোখ পাকালেও এক ঝটকায় বোতল হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে গলা ভিজিয়ে দেয়। চোয়াল শক্ত করে রাগান্বিত চোখে সকলের দিকে তাকাতেই সবার হাসি মুখ চুপসে গেল, কিন্তু ঠোঁট টিপে হাসি থামালো না। এই কয়েক মাসে সবাই জানে ত্রিধা রিয়াদ স্যার বলতে পাগল, অথচ স্যার চাইলে প্রিন্সিপালকে জানাতে পারে।
তাদের ক্লাসও বাদ দিতে পারে, কিন্তু কেন এসব করে না? তবে কি স্যারও এসব এনজয় করে? রিয়াদ স্যার বোর্ডের সামনে গিয়ে শক্ত গলায় বলে, তোমার মুখ থেকে আরেকটা শব্দ বের হলে আমি কমপ্লেন করব। দরকার হলে এই ক্লাস চিরতরে নিষিদ্ধ ঘোষণা করব। না স্যার, আর দুষ্টুমি হবে না। তবু প্লিজ আপনি ক্লাস বাদ দিবেন না। উত্তেজিত কণ্ঠে ত্রিধা বলল। রিয়াদ স্যার সকলে দৃষ্টি লুকিয়ে মৃদু হেসে বই নিয়ে আলোচনা শুরু করে। এতক্ষণ ধরে ক্লাসের সকলে যেন ক্লাস বাদে তাদের বিনোদন এনজয় করছে। অর্পণ বেশ আয়েশ করে চোখ বন্ধ রেখে ঘটনা উপভোগ করছিল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ত্রিধা ন্যাকাসরে কোমর ব্যথায় মুখ ফুলিয়ে বন্ধুদের দিকে তাকালো। সামনে বসা অর্পণের টি শার্ট টানতে টানতে গাল ফুলিয়ে বলল, ক্লাসের আর কতক্ষণ দোস্ত? আমার সাথেই স্যার সবসময় এমন করে কেন? তাহলে কার সাথে করবে? তুই স্যারের সাথে বউয়ের মতো আচরণ করছিস কেন? জবাবে অর্পণ হাতঘড়ি দেখে ক্ষীণ কণ্ঠে বলল। পৃথা মিটিমিটি হেসে তার কানে ফিসফিস করে বলল, স্যার তোকে চোখে হারাচ্ছে বেইব, তাই প্রতিদিন দাঁড় করিয়ে চোখের তৃষ্ণা মেটায়। কারণ দাঁড়িয়ে থাকলে খুব সহজেই দেখা যায়, এত মানুষের ভিড়ে খুঁজতে হয় না আলাদা করে। তুই লেগে থাক, চালিয়ে যা, এই মিশন সফল হবি। স্যারের 10 বাচ্চার জননী একমাত্র তুই হতে পারবি। তখন এসব সকল ঘটনার প্রতিশোধ অবশ্যই নিতে হবে। বুঝিয়ে দিবি ত্রিধা কি জিনিস। ত্রিধার মুখে লাজুক হাসি ফুটে উঠল। সে বাঁকা হেসে সামনে তাকিয়ে রইল। হঠাৎ স্যারের সাথে চোখাচোখি হতে টুপ করে চোখ টিপ মারে। ঘটনার আকস্মিকতায় স্যার এলোমেলো দৃষ্টি ফেলে অন্য পাশে চলে যায়। রিয়াদ স্যারের ভেতরটা হাঁসফাঁস করে ওঠে। এই দৃশ্য শুধু তাদের দুজনের মধ্যেই থাকলো। স্যারকে জায়গা মতো জব্দ করতে পেরে হেসে কুটি কুটি হলো ত্রিধা। অর্পণের টি শার্ট টেনে হিসিয়ে বলল, আজ স্যারকে চোখ মেরেছে, কাল দেখিস ওর গলা টিপে দিব। অর্পণ ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে অবাকের সুরে বলল, কাল একটা সুইট চুমে খেয়ে নিস, হিসেব বরাবর। ত্রিধা লজ্জা মিশ্রিত হেসে ধপ করে কিল বসালো অর্পণের পিঠে। ছেলেটা চোখ গরম করলো, কিন্তু বাকি বন্ধুরা তাদের কথা ততক্ষণে শুনে ফেলেছে এবং চোখ বড় বড় করে তাকায়। ত্রিধার কেমন অস্বস্তি হচ্ছে। আশেপাশের 4 জোড়া চোখকে উপেক্ষা করে মুখ লুকাতে ভীষণ লজ্জা করলো তার। ক্লাস শেষ হওয়া মাত্রই দৌড়ে চলে গেল ওয়াশরুমে। দুপুর গড়িয়ে বিকেল, তবুও ভার্সিটির চত্বরে ছেলে মেয়েদের ভিড়। নবীন বরণের উল্লাসে সবার মুখে খুশির। ক্লাস শেষ হওয়ার পরক্ষণে দলে দলে বেরিয়ে পড়ে খোলা ক্যাম্পাসে। মুহূর্তে আশেপাশে খালি জায়গায় ভিড় জমে উঠল। নিজেদের বন্ধুদের সাথে আলাপনে আজ যেন মুখ থেকে কথা সরছে না। যার যার মতো প্রত্যেকের মতামত বিনিময়ে গোল মিটিং বসিয়েছে। স্নিগ্ধা নীরবে হেসে কাঁধের ব্যাগ কোলে নিয়ে খালি স্থানে বসে রইল চুপচাপ। এখানেই চৈতিদের আসার কথা। এলেই শুরু করলে নাচের স্টেপ নিয়ে আলোচনা। কিন্তু মেয়েটা কি রাজি হবে? তার সাথে নাচতে চাইবে? স্নিগ্ধা এই প্রথম তার মাকে ছাড়া কোনো অনুষ্ঠানে উপস্থিত হবে। জীবনটা যেন হুট করে রঙিন হয়ে উঠল। এখন থেকে মায়ের প্যারা খুব একটা সহ্য করতে হয় না। ভার্সিটিতে আসার সময় সাথে বডিগার্ডও থাকে না। একদল বন্ধু পেয়েছে, ওরাই এখন তার সব। আগে তো মায়ের শাসন বারণের জন্য বন্ধু, দূরে থাক একটা মেয়েও ছিল না মেশার জন্যে। সারাক্ষণ এক কঠোর পড়াশোনায় রেখেছে মেয়েকে। এখনো ওসবের থেকে সে নিস্তার পেয়েছে। মনে হয় এই তো জীবন। মুক্ত পাখির নেই উড়ে ছুটে বেড়াবে এদেশ ওদেশ, যেখানে কেউ বাধা থাকবে না। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ফুলিয়ে গালে হাত রেখে বসে রইল। চৈতি প্রচণ্ড খিদে অসহনীয় হয়ে উঠেছিল। সকালে আজ ঠিকমতো খেতে পারেনি। সব ক্লাস কোনো মতে শেষ করে শ্রাবণের সঙ্গে দৌড়ে ক্যান্টিনে চলে গেছে। জিনিয়া অনলাইনে শাড়ি দেখতে দেখতে মাঠে পা রাখে। কিছু দূর স্নিগ্ধাকে দেখে হাত উঁচিয়ে ইশারা দিতে স্নিগ্ধা হাঁক ছেড়ে ডাকলো। জিনিয়াকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করে, বাকিরা কই? ক্যান্টিনে, চলে আসবে। তুই খেয়েছিস? স্নিগ্ধা মাথা ঝাঁকিয়ে আড্ডায় মশগুল হয়ে পড়ে। হিমুকে ছোট একটা টেস্ট দিয়ে দ্রুত তাদের আড্ডার জায়গায় উপস্থিত থাকতে বলল। আজকাল মেয়েটা দূরে দূরে থাকছে। হুট করে কেন এত পরিবর্তন? ক্যান্টিনে মোটামুটি ভিড় বলা যায়। প্রতিটা টেবিলেই মানুষের পরিণত। পেছনের কর্নারে একটা টেবিলে বসে দ্রুত খাচ্ছে চৈতি। ইদানিং হলের খাবারে তৃপ্তি আসে না। কতদিন মায়ের মজার হাতের রান্না খায় না। এসব খেয়ে কি বাঁচা যায়? গ্রামে ছিল সব সলিড খাবার, আর এখানে তেল চর্বি বেশি খেতে হচ্ছে। কিছুদিন যাবৎ চৈতি পেটে ব্যথা অনুভব করছে। অনিয়ম তেল জাতীয় খাবার খাওয়ার ফলে হয়তো এরকম। শ্রাবণ মায়াভরা দৃষ্টিতে অপলক চৈতির খাওয়া দেখছে। এই রমণীর পাশে থাকলে সে পলক ফেলতে ভুলে যায়। শুধু পলক কেন, আশেপাশের সবকিছুই যেন ভুলতে বসে। অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে যায়। এই ঘড়ির কাঁটার টিং টিং শব্দ বন্ধ হয়। সাদাসিধে মেয়েটার হৃদয় যেমন নরম, ঠিক তেমন রূপবতীর রূপও অপূর্ব। ঝলসে পড়া রূপ থেকে চোখ ফেরানোই মুশকিল।
চৈতি হঠাৎ খাওয়ার মাঝে থেমে গেল। শ্রাবণের বাহুকে কষে চর দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলল, এই শ্রাবণ মাস খাচ্ছিস না কেন? শ্রাবণের ভাবনা ভাটা পড়ল। নড়ে চড়ে কফিতে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, তুই সামনে থাকলে আমার গোসানের জীবনটা এলোমেলো হয়ে টুঙ্গে ওঠে, সব তালগোল পাকিয়ে যায়। চোখে ভাসে তোর হাসি, অভিমান এবং রাগ। মনের অজান্তে অদ্ভুত ঘটনা ঘটে সব। তুই কি জানিস এসব কেন হচ্ছে? এর থেকে মুক্তি পাবো কিভাবে? আবেগে মাখা বাক্য শেষে শ্রাবণ হাত বাড়িয়ে ক্ষণিকের মুহূর্তে চৈতির নাক টেনে দিল। চৈতি খুব ভালো করেই বুঝেছে শ্রাবণের মনের কথা। ওর মহিভ্রম ইদানিং বেড়েই যাচ্ছে, বুঝতে পারছে না ভাবসাব। মেয়েটা রেগে নাক কুচকে হঠাৎ কিল বসালো ওর বাহুতে। শাসিয়ে বলল, শ্রাবণের বাচ্চা, বর্ষা মৌসুমে কি হয় জানিস? তোর চোখ থেকে সেই ফোঁটা ঝরে পড়তে না চাইলে এই মুহূর্তে বাস্তবে ফিরে আয়। তুই কি চাইছিস? আমাদের মিষ্টি বন্ধুত্ব শেষ করতে চাইছিস? শ্রাবণ হতাশ হলো। চোখে মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ জমিয়ে মাথা দোলালো। সে চায় না ভালোবাসার জন্যে বন্ধুত্বই নষ্ট হোক। চৈতি বন্ধু হিসেবে না হয় আজীবন তার পাশে থাকবে, এতেই চলবে। ছাগল, সব কথা সিরিয়াস নিতে নেই। তোকে একটু বাজে দেখছিলাম। কোনো ছেলে প্রপোজ করলে তোর ভাবভঙ্গি কিরূপ হয় বোঝার জন্য। এখন আমি বুঝে গেছি, তোর মতো আনরোমান্টিক মেয়েকে দিয়ে ওসব প্রেমের ব্যাপার স্যাপার হবে না। অসম্ভব কল্পনা ব্যতীত কিছুই নয়। বলেই জোরপূর্বক হেসে গা ঝাড়া দিয়ে উঠে যায় টেবিল হতে। চৈতি ভেঙচি কেটে বিড়বিড় করলো, তুখর অভিনেতা। ছেলেটা দ্রুত এগিয়ে খাবারের বিল পে করে চৈতির মাথায় কাট্টি মেরে বলল, পেটো অনেক হয়েছে, আবার ওঠ। হলে ফিরবি না? চৈতি ঝটপট মুখ বাঁকিয়ে অবশিষ্ট নাস্তা খাওয়া শেষ করলো। পরিশেষে ওয়ান টাইম কাপে কফি নিয়ে শ্রাবণের আগে আগে ছটফটে পায়ে স্নিগ্ধার নিকট যাওয়ার পায়তারা করলো। চৈতির ঘন লম্বা বিনুনি হাঁটার তালে তালে দোল খাচ্ছে। তীব্র বাতাসের তালে কপালের অবাধ্য বেবি হেয়ারগুলো বারবার নাকে মুখে পৌঁছাচ্ছে। মেয়েটাই বিরক্ত বাম হাতে সরিয়ে দিলেও পরক্ষণে আবারও ফিরে আসছে তার মুখে। হয়তো মেয়েটার সাথে লুকোচুরি খেলার আয়োজন। শ্রাবণ হঠাৎ থমকে গেল। সামনের মেয়েটার দিকে নজর রেখে ঘোরের মধ্যে চলে যায়। এই দৃশ্য তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর দৃশ্যের মধ্যে একটি মনে হলো। হঠাৎই মেয়েটার হাঁটা থেমে যেতে সেও হতভম্ব হয়ে থমকে দাঁড়ায়। সামনে অর্পণ শেখ ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। পেছনে গম্ভীর শীতল চোখে তাকে দেখছে বাকিরা। চৈতি তাড়াহুড়ো করে ওদের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় আকস্মিক পায়ের কাছে এক টুকরো ইটের সাথে হোঁচট খেয়ে হুড়মুড় করে পড়ে যেতে নিল। শ্রাবণ দ্রুত মেয়েটার হাত ধরার আগে ঝড়ের বেগে অর্পণ খপ করে কোমর জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে চৈতির হাতে থাকা কফির কাপটি ছিটকে পড়ল শার্টে। মেয়েটি তৎক্ষণাৎ পড়ে যাওয়ার ভয়ে দুহাতে শার্ট খামচে ধরল। অর্পণ তার ভয়ার্ত মুখ, হৃদস্পন্দনের অস্বাভাবিক কম্পন যেন দূর থেকে অনুভব করছে। বুকের ভেতর তারও অচেনা এক অনুভূতি হলো, কিন্তু পরক্ষণেই গরম কফির যন্ত্রণায় অর্পণ চোখ বন্ধ করে নেয়। ঘটে যাওয়া আকস্মিক অপ্রত্যাশিত ঘটনায় সকলের চোখ মুখ অস্বাভাবিক বড় হয়ে যায়। চৈতি বিস্মিত। মেয়েটি ভয়ে জড়তায় চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুকের ভেতর কাঁপছে অনবরত। এটা কি হলো? এতটা কেয়ারলেস কিভাবে হলো চৈতি? বাকিরাও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অর্পণের রাগান্বিত চোখ তাকে জ্বালিয়ে দিচ্ছে উত্তাপে। চৈতি হালকা ঢোক গিলে নড়াচড়া করলো বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য। অর্পণের চোখ দিয়ে ভয়ানক আগুন ফুলকি বের হচ্ছে। তীব্র লজ্জা জড়তা অস্বস্তিতে ছেলেটার কোমরে রাখা হাতে খামচে ধরে ছোটাছুটি করলো, কিন্তু তার ছুটন্ত পনায় অর্পণের রাগ বেড়ে যায়। তার শার্টের সাথে মেয়েটা তাকেও পুড়িয়ে দিয়েছে। রেগে আগের তুলনায় আরো ঘনিষ্ঠ হয়ে শক্ত করে কোমর চেপে ধরল। এরপর হিসিয়ে বলল, তোকে বাঁচানোর প্রতিদান তুই আমার বুকে গরম কফি ঢেলে দিলি? এতই পড়ে যাওয়ার শখ, তাই না? ওকে ওয়েট। বলার সঙ্গে সঙ্গে সকলকে আরেক দফা চমকে দিয়ে অর্পণ চট করে চৈতির কোমর ছেড়ে দেয়। তৎক্ষণাৎ চৈতি হাত বাড়িয়ে অর্পণের শার্ট ধরতে গেলে এক ঝটকায় দূরে সরে দাঁড়ায়, যার ফলে মেয়েটা ঠাস করে নিচে পড়ে গেল। আকস্মিক কাণ্ডে কোমর ব্যথায় ও শব্দ তুলে শ্রাবণের বিস্মিত ভাব মেয়েটার আর্তনাদে পালিয়ে যায়। তড়িৎ গতিতে ছুটে গিয়ে চৈতির দুই বাহু ধরে টেনে উঠিয়ে অস্থির কণ্ঠে বলল, খুব ব্যথা পেয়েছিস? একটু সাবধানে নামতে পারলি না? চৈতির চোয়াল শক্ত। সে রাগি চোখে সামনে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কে জানতো এই গোবর গণেশের সঙ্গে দেখা হবে? তাহলে দেরিতেই আসতাম। বলেই চৈতি গায়ের ময়লা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। আশেপাশে মানুষের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। অর্পণ গরম চোখে শাসিয়ে একটানে গায়ের চেক শার্ট খুলে ফেললো। শুধু স্যান্ডো গেঞ্জিতে দেখে লজ্জায় চোখ ঘুরিয়ে নিল মেয়েটা। এভাবে কখনো সে খালি গায়ে দেখেনি কাউকে। শক্তপোক্ত দেহের মাঝে গলিয়ে রেখেছে শুধু পাতলা গেঞ্জি। আশেপাশের মেয়েগুলো কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে, যেন এমন ছেলেকে আগে কখনো দেখেনি।
লজ্জায় আড়ষ্ট হলো চৈতি। মাথা নুইয়ে চিবুক গলায় ঠেকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে অর্পণ গর্জে উঠে বলল, চুমকির বাচ্চা, আমার শার্ট নষ্ট করে তুই পালাচ্ছিস? ওখানেই দাঁড়া, এক পাও নড়বি না। বেচারি ভয়ে থমকে তাকায়। শ্রাবণও সাহস পেল না আগ বাড়িয়ে কথা বলার, শুধু ছোট করে জিনিয়াকে একটা মেসেজ করলো। সমুদ্র এবং শিহাব ক্যান্টিন থেকে পানি নিয়ে অর্পণের বুকে পেটে কিছুটা ঢেলে দিতে অর্পণ হাত উঁচিয়ে থামিয়ে দেয়। চেক শার্ট চৈতির মুখের কাছে ছুঁড়ে মেরে হাসকি স্বরে বলল, নষ্ট করছিস তুই? ভদ্রমের মতো ঘষে ধুয়ে এবং শুকিয়ে কাল সকালে এই জায়গায় নিয়ে আসবি। আমি অপেক্ষায় থাকবো, আমার অপেক্ষায় থাকবি। মনে রাখিস, এটা আমার প্রিয় মানুষের দেওয়া শার্ট। বলেও নষ্ট করার চেষ্টা করবি না, তাহলে জানে মেরে দেব। চৈতির চোখ মুখ কুচকে গেল। শার্টটার মাঝ থেকে সারাদিনের যত ময়লা, ঘাম এবং সিগারেটের গন্ধে পেট মুচড়ে গা গুলিয়ে আসলো তার। ইতর মানুষটার শার্ট এত বাজে কেন? ছি, কখনো কি পরিষ্কার করে না? আবার কি বলল? প্রিয় মানুষের দেওয়া গিফট। যদি তাই হয় তাহলে এমন অযত্নে রাখে কেন? যত্ন করে রাখতে পারে না? খচ্চর লোক। নাক কুচকে চিবিয়ে চিবিয়ে বলল, এই শার্ট পরে কেউ ভার্সিটিতে আসে? যাক। কি বললি? বলেই অর্পণ ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাম হাতে কবজি চেপে ধরল। মেয়েটার সঙ্গে সঙ্গে ভয়ে শিওরে ওঠে। শার্ট হাতে রেখে শ্রাবণকে নিয়ে হনহনিয়ে যেতে যেতে বলল, আপনার মাথা মেন্টাল আধ পাগল শয়তান ছেলেরও প্রেমিকা আছে, ভাবতেই আমার মাথা ঘোরাচ্ছে। ত্রিধা আর পৃথা একটু আগে প্র্যাকটিস রুমে গিয়েছে। শিহাব সমুদ্রকে নিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য এসে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলো তারা। অর্পণ তাগড়া যুবক হলেও অসভ্যের নেই সেভাবেই ক্যান্টিনে বসে রইল। এখনো বুক পেট জ্বলে যাচ্ছে, ফ্যানের বাতাসেও মস্তিষ্ক দাউ দাউ করে চলছে। মেয়েটা কাছে আসলে অদ্ভুত সব ঘটনা ঘটায়। শিহাব আইস কিউব এনে অর্পণের পুড়ে যাওয়া স্থানে রেখে ফিসফিস করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।